এবং আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার রিপোর্ট কিন্তু স্পষ্টভাবে সামনে এসেছে, কিছু নামও এসেছে। তুরস্কের গোয়েন্দা সংস্থা, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ভারতের ভেতরে বসে শেখ হাসিনাকে হত্যা করার যে পরিকল্পনা করছে, সেই পরিকল্পনা ফাঁস হয়েছে এবং শেখ হাসিনার নিরাপত্তাও কিন্তু অনেক বেশি জোরদার করা হয়েছে। কারণ বর্তমানে যে রাজনৈতিকভাবে যেই জায়গাতে বাংলাদেশ অবস্থান করছে এবং রাজনৈতিক অবস্থানের কারণে অর্থনীতি যেই জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, সামাজিক নিরাপত্তা যেই জায়গাতে গিয়ে দাঁড়িয়েছে, নারী এবং শিশুদের অবস্থান সমাজে যেই জায়গাতে দাঁড়িয়েছে, এই জায়গাতে দাঁড়িয়ে নিশ্চিতভাবে যখন শেখ হাসিনা সিদ্ধান্ত নেবেন বাংলাদেশে ফিরবেন, বাংলাদেশের মানুষ কিন্তু তার পাশে দাঁড়াবে। সুতরাং শেখ হাসিনাকে যতক্ষণ পর্যন্ত হত্যা করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু নিশ্চিত হতে পারবে না যে 2006-এর 1/11-এর সময় যে ষড়যন্ত্র শুরু হয়েছিল, সেই ষড়যন্ত্রের ধারাবাহিকতায় 2024-এর 5 আগস্ট ঘটানো এবং তৎপরবর্তীতে এখন পর্যন্ত তারা তাদেরকে নিজেদেরকে পুরোপুরি সফল কিন্তু ভাবতে পারছে না, কারণ শেখ হাসিনা বেঁচে আছেন। 75-এর 15 আগস্টে আওয়ামী লীগকে বিভিন্নভাবে বিতর্কিত করার চেষ্টা করার পরেও যখন সফল হয় নাই, তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। ঠিক একইভাবে যারা বাংলাদেশের স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী এবং বাংলাদেশের উন্নয়নের ধারাবাহিকতা বিরোধী, বাংলাদেশের অসাম্প্রদায়িক সংস্কৃতির বিরোধী, তারা শেখ হাসিনাকে হত্যা না করা পর্যন্ত তাদের সফল হওয়ার সম্ভাবনা কিন্তু থাকে না। সুতরাং শেখ হাসিনার বেঁচে থাকাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমি গত সপ্তাহে আপনার শোতে বলেছিলাম যে শেখ হাসিনা দেশে ফিরবেন কালকে এবং তাকে হত্যা করা হবে না, এটি ভাবার কোনো কারণ নাই। একইভাবে তারা আরো এক ধাপে গিয়ে ভারতেই তাকে হত্যার পরিকল্পনা করছে এবং যেই তুরস্কের নাম এসেছে, সেই তুরস্ক মূলত খলিলুর রহমান যে তাদেরই প্রতিনিধি, এবং খলিলুর রহমান যেই পদক্ষেপ গত 3 দিনে নিচ্ছেন জাতিসংঘের সাধারণ অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ার পরে, তাতে খুবই স্পষ্টভাবে প্রমাণিত যে বাংলাদেশের মাটি শেখ হাসিনার জন্য এখনো নিরাপদ নয়, এমনকি ভারতেও তিনি নিরাপদ নন। এবং একটি বিশ্বস্ত সূত্রে আমরা জানতে পারছি যে তুরস্কের যে অস্ত্র ব্যবসার বিশ্ববাজারে বর্তমান যে অবস্থান, সেই বিশ্ববাজারে অস্ত্রের ব্যবসাকে আরো বেশি প্রসারিত করার জন্য বাংলাদেশে অস্ত্রের কারখানা তারা তৈরি করবে। এবং বাংলাদেশে খুব সুস্পষ্টভাবে আমি ছোট্ট করে উদাহরণ দিই, বিভিন্ন ইপিজেডে যে বিদেশের বিভিন্ন ইন্ডাস্ট্রিগুলো আছে, কেউ স্নিকার্স বানায়, কেউ ব্যাকপ্যাক বানায়, কেউ শার্ট বানায়, কেউ প্যান্ট বানায়, কেউ জুতা বানায়, এই জিনিসগুলো স্থানীয় বাজারে বিক্রি হয় না। সুতরাং বাংলাদেশে যদি তুরস্কের অস্ত্রের কারখানা তৈরি হয়, তাহলে বাংলাদেশের সাধারণ মানুষের কাছে অবৈধ অস্ত্রগুলো বিক্রি করবে তুরস্ক। এবং এটি সাধারণ মানুষ বলতে ফোর্সের মানুষ নয়, কিন্তু দে আর মিলিটেন্ট, তারা উগ্র মৌলবাদী। সুতরাং উগ্র মৌলবাদী জঙ্গি গোষ্ঠীদের একটি ধারাবাহিক অস্ত্রের সরবরাহ বজায় রাখার প্রক্রিয়া হিসেবেই কিন্তু তুরস্কের অস্ত্রের কারখানা বাংলাদেশে নির্মাণ হবার পরিকল্পনা হচ্ছে এবং এটি বাস্তবায়ন হবে। সুতরাং কোনো ঘটনাকে বিচ্ছিন্নভাবে বা আলাদাভাবে দেখার কোনো সুযোগ নেই। এখানে একটি বিষয় শুধু আপনাকে বলি, নতুন একটি প্রেক্ষাপট তৈরি হতে শুরু করেছে। আমার অবজারভেশন আমি বলি, সাবের হোসেন চৌধুরীর, তোফায়েল আহমেদের জানাজায় যাওয়া, লতিফ সিদ্দিকীর জানাজায় যাওয়া, সেলিনা হায়াত আইভীর মুক্তি পাওয়া জেলখানা থেকে, এবং বিএনপি নেতা মির্জা ফখরুলের বলা যে কোনো রাজনৈতিক দলের রাজনৈতিক কর্মকাণ্ডে বাধা দেওয়ার প্রক্রিয়াতে আমরা নেই, আমরা সকল রাজনৈতিক সংগঠনকে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দিব, কিন্তু যারা অপরাধ করেছে তাদের বিচার প্রক্রিয়াও চলবে। এবং বিচার প্রক্রিয়া অবৈধ, বিচারিক প্রক্রিয়া অবৈধ,
কিন্তু শেখ হাসিনার বিচারিক প্রক্রিয়া তারা চলমান রাখবে। আবার শেখ হাসিনাকে হত্যার যে আন্তর্জাতিক ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রের সঙ্গেও বিএনপি জড়িত থাকবে, কারণ এই বিএনপির ক্ষমতার সময় তো 2004-এর 21শে আগস্ট ঘটেছে। সুতরাং শেখ হাসিনাকে বাদ দিবে, কিন্তু আন্তর্জাতিক চাপের কারণেই আওয়ামী লীগকে রাজনীতিতে সক্রিয় হওয়ার একটি সুযোগ তৈরি করে দিবে। সুতরাং আমরা মনে করি শেখ হাসিনার নেতৃত্বে এবং নির্দেশে হয়তো এবছরের মধ্যেই বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসার একটি প্রক্রিয়া আমরা দেখতে পাব। এইটুকু আশাবাদের জায়গা আমরা দেখতে পাই। কিন্তু সেই আওয়ামী লীগ যাদেরকে নেতৃত্বে আনার চেষ্টা করা হচ্ছে বা হবে বলে আমরা শুনছি, তারা ব্যর্থ হবে। কারণ রিফাইন্ড আওয়ামী লীগের কোন সুযোগ বাংলাদেশ আওয়ামী লীগে যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনা বেঁচে আছেন ততক্ষণ পর্যন্ত হবে না। বাংলাদেশের কোটি কোটি তৃণমূলের নেতাকর্মীরা শেখ হাসিনার সাথে আছে, এবং শেখ হাসিনা যার নাম বলবেন তিনি বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্ব দেবেন। এবং আশা করছি যে যেই দৃশ্যগুলো আস্তে আস্তে সামনের দিকে আসছে, অর্থাৎ টানেলের শেষ প্রান্তে আমরা যে আলোটা দেখতে পাচ্ছি, সেই আলোতে যেই মুখগুলো ভেসে উঠছে, সেই মুখগুলো শেখ হাসিনারই প্রতিনিধি, এবং তারাই বাংলাদেশ আওয়ামী লীগকে আগামীতে সক্রিয়ভাবে রাজনীতির মাঠে নিয়ে আসবে বলে আমরা মনে করি। এবং স্থানীয় সরকার নির্বাচনে একটি গুরুত্বপূর্ণ ঘটনাও কিন্তু ঘটেছে, যেটি ইউনূস সরকার, সেটি হচ্ছে যে আওয়ামী লীগের সময় যে স্থানীয় সরকার নির্বাচনেও নৌকা প্রতীক, ধানের শীষ প্রতীক দিয়ে যে নির্বাচনের ছিল, অর্থাৎ দলীয় প্রতিনিধি নির্বাচনের যে প্রক্রিয়া করা হয়েছিল, সেটি বাদ দেওয়া হয়েছে। অর্থাৎ যে কোনো মানুষ সাধারণ নির্বাচনে, স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। তার মানে এই যে স্থানীয় সরকার নির্বাচন আগামীতে হবে, সেই নির্বাচনে বহু উপজেলায়, বহু ইউনিয়নে, বহু জেলায়, বহু পৌরসভায় বাংলাদেশ আওয়ামী লীগ জিতে আসবে, এবং এই জিতে আসার প্রক্রিয়ার ভেতর দিয়ে আওয়ামী লীগ কিন্তু সক্রিয় হবে। আপনাকে একটি ঘটনা বলি, 91 থেকে 96 বিএনপি যখন ক্ষমতায়, 94-এর পর থেকেই স্থানীয় সরকার নির্বাচনগুলো যখন নাকি শুরু হলো, তখন বাংলাদেশের 4টি গুরুত্বপূর্ণ সিটি কর্পোরেশনের 2টো সিটি কর্পোরেশনে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ জয়ী হলো। এবং এই যে 2টি সিটি কর্পোরেশন আওয়ামী লীগ জয়ী হলো, ঢাকাতে মেয়র মোহাম্মদ হানিফ এবং চট্টগ্রামে মহিউদ্দিন চৌধুরী, এই দুইজনের বিজয়ের ভেতর দিয়েই কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ অনেক বেশি গতিশীল হলো, সক্রিয় হলো, এবং তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলনের ভেতর দিয়ে বিএনপি সরকারের পতন ঘটিয়ে 96-এর নির্বাচনের ভেতর দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসলো। সুতরাং বাংলাদেশ আওয়ামী লীগের আজকে যে নিষেধাজ্ঞা আছে, সেই নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে বাংলাদেশ আওয়ামী লীগ যদি রাজনীতিতে ফিরে আসার প্রক্রিয়া শুরু করতে চায়, তাহলে তার অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ হবে এই যে আগামীর স্থানীয় সরকার নির্বাচন। এবং বর্তমানে বাংলাদেশের জনগণের আওয়ামী লীগের প্রতি, শেখ হাসিনার প্রতি যে আস্থা, এবং তাদের যে কথা, আগেই ভালো ছিলাম, শেখ হাসিনাই দেশের জন্য শ্রেষ্ঠ, শেখ হাসিনার শাসনামল বাংলাদেশের জন্য শ্রেষ্ঠ শাসনামল, এই যে জায়গাটা মানুষের ভেতরে তৈরি হয়েছে, সেই জায়গাতে আমি মোটামুটি নিশ্চিত করে বলতে পারি ন্যূনতম 60% স্থানীয় সরকার নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিনিধিরা জয়ী হয়ে আসবে। শতকরা 80% হলেও বিস্মিত হওয়ার কিছু থাকবে না। স্থানীয় সরকার নির্বাচন এবং এই যে আওয়ামী লীগের নেতৃত্ব, যারা শেখ হাসিনার প্রতি আস্থাশীল, তারা যে সামনে আসছে, তাদের কথা। এখানে শুধু এইটুকু বলি, যেহেতু আমি ব্যক্তিগতভাবে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয়, শেখ হাসিনা থেকে শুরু করে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে একটি নিয়মিত যোগাযোগ আমার আছে, সেই জায়গা থেকে আমি বলতে পারি সাবের হোসেন চৌধুরী কিংবা সেলিনা হায়াত আইভি কিংবা ডক্টর শিরিন শারমিন চৌধুরী বলেন, কিংবা পরিকল্পনা মন্ত্রী মান্নান সাহেব বলেন, কিংবা আগামীতে আরো যারা যারা মানে জেলখানা থেকে মুক্তি পাবে, তারা সকলেই শেখ হাসিনার
প্রতিনিধি। এই নামগুলো শেখ হাসিনার মুখ থেকে উচ্চারিত হবে সময়ের জন্য, একটি সুনির্দিষ্ট সময়ের জন্য শেখ হাসিনা অপেক্ষা করছেন, এবং যেই নামগুলো সামনে আসছে তাদের ধীরে ধীরে এই যে হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে আসাটা দেখছেন, এটি একটি বিশাল বার্তা। এবং এটি আমার কাছে যে যোগাযোগের মাধ্যমে যে তথ্যগুলো আছে সেই জায়গা থেকে আমি এটি স্পষ্ট করে বলতে পারি যে নামগুলো আজকে আপনারা দেখতে পাচ্ছেন যারা একটু একটু করে সক্রিয় হচ্ছে, তারা শেখ হাসিনারই প্রতিনিধি। আপনি প্রতিনিধির কথা বলছেন, অমুক অমুক আসছেন বলছেন, তো লেকিন নিরাপত্তার কারণে শেখ হাসিনা আসছেন না? শেখ হাসিনা যখন ঘোষণা দিয়েছেন তিনি আসবেন, এখন ৭৫-এর 15ই আগস্টের পর ওনার কিন্তু দেশে ফিরতে উনি সময় নিয়েছিলেন ৬ বছর। ১৯৮১ সালে তিনি দেশে ফেরেন। ২০০৭ যখন নাকি ওনাকে গ্রেপ্তার করা হয় এবং উনি যখন নাকি চিকিৎসার জেলা কারাগার থেকে মুক্ত হয়ে চিকিৎসার জন্য দেশের বাইরে যান, এবং ওই সময় তাকে দেশে ফিরতে দেয়া হবে না, এয়ারপোর্টে রেড অ্যালার্ট জারি করার পরেও তিনি ফিরে এসেছিলেন, কারণ ওটি একটি সুনির্দিষ্ট সময় ছিল। ৭৫-এর 15ই আগস্টের পরে ১৯৮১ সালের মে মাস যেমন একটি সুনির্দিষ্ট সময়, ঠিক একইভাবে ২০০৮-এ রেড অ্যালার্ট উপেক্ষা করে ওনার দেশে ফিরে আসা যেমন একটি সুনির্দিষ্ট সময়, এবং উনি ফিরে আসার পরে ২০০৯-এর নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয় যেমন একটি জাতির জন্য বার্তা ছিল, ঠিক একইভাবে শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন মানে তিনি ফিরবেন। কিন্তু ওই সুনির্দিষ্ট সময়টা কখন এটি শুধু তিনিই জানেন, এবং তিনি তো শুধুমাত্র বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিনিধি সভাপতি নন, তিনি বাংলাদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী, পাঁচবার নির্বাচিত প্রধানমন্ত্রী। সুতরাং জাতীয় এবং আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গনে তার যে মিত্ররা আছেন তারা মিলে এবং তিনি মিলেই সিদ্ধান্ত নেবেন সেই সুনির্দিষ্ট সময়টা কখন। তবে সেই সুনির্দিষ্ট সময়টা এখন এই মুহূর্তে নয়, এটি আমি এর আগেও আপনার সাথে বলেছি, আজকেও বলছি। কারণ যখন ভারতের মাটিতেই তাকে হত্যার পরিকল্পনা করা হয় আর বাংলাদেশের মাটিতে তাকে হত্যার সকল ষড়যন্ত্র আইনি প্রক্রিয়াতেই তারা তৈরি করে রেখেছে, মৃত্যুদণ্ড দিয়ে রেখেছে, সুতরাং সেই শক্তি সক্ষমতা যখন তৈরি হবে বাংলাদেশ আওয়ামী লীগের যে তিনি দেশে আসবেন, কিন্তু তাকে হত্যা করা কোনো সহজ ঘটনা হবে না, এবং তার জীবনের নিরাপত্তা বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা দিতে পারবে, তখনই তিনি আসবেন। সেটি সুনির্দিষ্ট সময় হবে, সেটি সুসময় হবে, এবং এটি এই বছরের মধ্যে অথবা সামনে বছরের প্রথম দিকের মধ্যেই ঘটনাটি ঘটবে বলে আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে মনে করি। রাজনীতির বোঝাপড়া এবং রাজনৈতিক বিশ্লেষণের জায়গা থেকে আমি যেটা মনে করি সেটি হচ্ছে উনি সুনির্দিষ্ট সময়ে ফিরবেন, এবং সেই সুনির্দিষ্ট সময়টা বাংলাদেশের জন্য, বাংলাদেশ আওয়ামী লীগের জন্য একটি সুসময় হিসেবে নির্ধারিত হবে, তখনই তিনি ফিরবেন। তিনি না ফিরলে বাংলাদেশকে বাঁচানোর তো আর কোনো উপায় নাই। আর শেখ হাসিনা তো সেই মানুষ যার মৃত্যু ভয় নাই। ৫ আগস্টে তো তিনি দেশ ছেড়ে যেতে চাননি, তিনি তো বলেছিলেন আমাকে অ্যারেস্ট করো, আমাকে এখানে গুলি করে মেরে ফেলো, তিনি তো যেতে চাননি, তাকে জোর করে পাঠিয়ে দেয়া হয়েছে। আবার এখন ঢুকতে দেয়া হবে না, এবং ঢুকতে দেয়া হবে না তারা যেহেতু জানেন যে শেখ হাসিনার এই পরিমাণ সাহসী যে তিনি যে কোনো সময় সকল কিছুকে উপেক্ষা করে ফিরে আসতে পারেন, যে কারণে মৃত্যু ফাঁদ কিন্তু তারা তৈরি করে রেখেছে। সুতরাং সেই মৃত্যু ফাঁদে শেখ হাসিনার পা দেবার কোনো কারণ আছে বলে আমি মনে করি না, এবং তিনি মানে বিশ্বের ইতিহাসে সেই সমস্ত বিরল রাজনৈতিক ব্যক্তিত্বদের মধ্যে একজন যিনি সুস্পষ্টভাবে জানেন কখন কোন কাজটা করতে হবে।
সুতরাং আজকে আস্তে আস্তে ধীরে ধীরে উনি যখন নাকি দলকে গোছাতে শুরু করেছেন এবং দল ধীরে ধীরে সক্রিয় হচ্ছে অনেক বেশি, আপনি নোয়াখালীর মিছিলের কথা আজকেই বললেন, এবং প্রতিদিন ঘটছে, এবং কিছু কিছু মানুষ রাজনীতিতে আস্তে আস্তে করে সক্রিয় হতে শুরু করেছে। সুতরাং নিশ্চিন্তে থাকেন যে খুব অচিরেই সকল নিষেধাজ্ঞা, সকল আইনি প্রক্রিয়া উপেক্ষা করে কিংবা আইনি প্রক্রিয়া মোকাবেলা করে বাংলাদেশ আওয়ামী লীগ ফিরবে, এবং বাংলাদেশ আওয়ামী লীগ যখন রাজপথে সক্রিয় হবে তখন শেখ হাসিনা ফিরবেন, এবং এটি নিশ্চিত ঘটবেই। আপনি কি আসাদুজ্জামান রিপনের ওইটা শুনেছেন? মিছিল করলে আওয়ামী লীগের নেতা কর্মীদের বাড়িঘর গুলাকে টয়লেট বানানো। আপনাকে আমি একটা কথা বলি, বিএনপির তো বিএনপি নামক রাজনৈতিক দলটা গঠনের প্রক্রিয়ার সঙ্গে তো মুক্তিযুদ্ধ বিরোধী, বাংলাদেশ বিরোধীদের একটি সুস্পষ্ট অবস্থান ছিল। আর মুক্তিযুদ্ধের বিরোধিতার কারণে জামাত যখন বাংলাদেশের সাধারণ মানুষের কাছে ঘৃণিত দল, তখন রিপনের কথাটা একটু শুনেছি, রিপনের কথা। ওনাকে বেশ নিয়ে মনে হইতো আমাদেরকে, কিন্তু উনি একেবারে ডার্বিন শফিকের মতো। না না না, আপনি দেখেন না, রাজনীতিতে বিএনপির মানে চেয়ারম্যান যখন তারেক রহমান নিজে বলে গুপ্ত, আর এই গুপ্ত বলা নিয়ে যখন নাকি ছাত্র দল শিবিরের মধ্যে মারামারি হয়, তখন বুঝতে হবে যে আওয়ামী লীগের ভেতরে যে গুপ্ত ছিল শিবির, যদি বেশি বাড়াবাড়ি করেন তাহলে তাদের বাড়ি ঘরে দেশে যারা আছেন মনে রাখতে হবে, তাদের বাড়ি ঘর কিন্তু জনগণ টয়লেট বানিয়ে দেবে, এটা মনে রাখতে হবে। অতএব বুঝে শুনে বিক্ষোভ করবেন। যে আপনাকে একটা কথা বলি। দিয়েছেন এই চোরদের বাড়িতে কিন্তু আমরা সব টয়লেট বানিয়ে দেবো, কিন্তু বাংলাদেশে ওই যে আবু জেহেলের বাড়ি কি আছে, আবু জেহেলের বাড়িতে কি করা হয়েছে? টয়লেট বানানো হয়েছে, পায়খানা বানানো হয়েছে। কি হচ্ছে আসাদুজ্জামান রিপন? না না না, এরকম এইটা শুধু আসাদুজ্জামান রিপন না, এরকম বিকৃত মানসিকতার রাজনীতিবিদদের হাতে বাংলাদেশটা 1975-এর 15 আগস্ট থেকে ছিল, এবং তারা এখনো বাংলাদেশের রাজনীতিতে সক্রিয়, এবং শুধু সক্রিয় না, বিভিন্নভাবে তারা এখানে রাজনীতির একটি নিয়ন্ত্রক শক্তি। সুতরাং বিএনপির ভেতরে যে জামাতি বিএনপি, এরা হচ্ছে জামাতি বিএনপি। বিএনপি তো আসলে রাজনৈতিক দল হিসেবে গঠিতই হয় মুক্তিযুদ্ধ বিরোধীদের নিয়ে, কারণ মুক্তিযুদ্ধের পক্ষের সকল মানুষ তো বাংলাদেশ আওয়ামী লীগ সহ যে সকল বাম রাজনৈতিক সংগঠনগুলো মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল, তারা এদেরকে বাদ দিয়ে বাকিদেরকে সংগঠিত করেই তো বিএনপি গঠিত হয়েছে। সুতরাং বিএনপির ভিতরে ঐতিহাসিকভাবে মুক্তিযুদ্ধ বিরোধী, বাংলাদেশ বিরোধীরা আছে। সুতরাং তারা বাংলাদেশ আওয়ামী লীগ সম্পর্কে এরকম মনোভাব পোষণ করবে, কিন্তু এটাও মাথায় রাখতে হবে, বাংলাদেশ আওয়ামী লীগ সবসময় ঘুরে দাঁড়িয়েছে। যতবার নিষেধাজ্ঞার মুখোমুখি হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ, এই উপমহাদেশের ইতিহাসে কোনো রাজনৈতিক দল এতবার নিষিদ্ধ হয়নি। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে, যতবার নিষিদ্ধ হয়েছে ততবারই নতুন কোন ফুল ফুটিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ ফিরে এসেছে। সুতরাং এই যে রাজনৈতিক বিকৃত সংস্কৃতির যে মানুষগুলো, যারা এখন বাংলাদেশের রাজনীতির নিয়ন্ত্রক শক্তি, তাদের জন্য শুধু এটুকুই বলবো যে তারাও ইতিহাসের আস্থা করেই নিক্ষিপ্ত হবে, সময়ের অপেক্ষা। আর এই ধরনের ভাষার ব্যবহার যে মানুষ করে, যারা করে, তাদের রাজনৈতিক প্রজ্ঞা কিংবা মেধার ব্যাপারে সবসময় আমাদের সন্দেহ ছিল, বারবার তারা সেটা প্রমাণ করছে। এই বাংলাদেশে নারীর একটি অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে যে গালিগালাজ করে, তাকে জাতীয় বীর উপাধি দেওয়া হয়। সেই বাংলাদেশে আপনি তো, বাংলাদেশের রাজনীতিতে হাদি সংস্কৃতি এখন, এবং এই যে
রিপনের যে টয়লেট বানানো হবে, এই কথা তো সেই সংস্কৃতিরই অংশ। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। আমাদের রাজনৈতিক সংস্কৃতি ধ্বংস হয়ে গেছে, এবং যারা সেখানে একটু সর্বশেষ যোগ করলো মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি আসলে পাগল হয়ে গেছে। মানে ধরেন, শেখ হাসিনাও তো 16 বছর ক্ষমতায় ছিলেন। রাজনৈতিকভাবে 2024-এর 5 আগস্ট ষড়যন্ত্র করে তাকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হলো। তিনি ভারতে গেলেন। দীর্ঘ সময় পর্যন্ত তার কিন্তু নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্নতা ছিল। আস্তে আস্তে তিনি যোগাযোগ শুরু করলেন। কিন্তু 2024-এর 5 আগস্ট থেকে আজকে 2026-এর জুন, প্রায় 2 বছর। এই 2 বছরে শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলার মতো একজন আওয়ামী লীগ নেতা কর্মী পেয়েছেন? বাংলাদেশ আওয়ামী লীগ ঐতিহ্যগতভাবে, ঐতিহাসিকভাবে বঙ্গবন্ধুর পরিবারের সঙ্গে বাংলাদেশ আওয়ামী লীগের জন্মের ইতিহাস এবং বাংলাদেশ আওয়ামী লীগ সম্পৃক্ত। তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জির রাজনৈতিক ইতিহাসের সঙ্গে সম্পৃক্ত। কিন্তু এতটাই ভঙ্গুর তার অবস্থান যে এই নির্বাচনে পরাজিত হওয়ার পরে 88 জনের ভেতরে 60 জন কিন্তু বেরিয়ে গিয়ে সংসদে বিরোধী দল হয়েছে এবং বিজেপির সাথে। তো নিজের দল ভেঙে গেল, সাংসদরা তার পক্ষে নাই। সুতরাং পাগল হয়ে গিয়ে সে কি প্রলাপ করলো তাতে কিছু যায় আসে না। বরং ইতিহাসে মমতা ব্যানার্জি নামক নামটি আসলে থাকবে না, ভারতের ইতিহাসে কিংবা পশ্চিমবঙ্গের ইতিহাসে। কিন্তু বাংলাদেশ যতদিন বেঁচে থাকবে, বাংলাদেশ আওয়ামী লীগ ততদিন বেঁচে থাকবে। বাংলাদেশ যতদিন বেঁচে থাকবে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির পিতা এই নামটি বেঁচে থাকবে। এবং বাংলাদেশ যতদিন বেঁচে থাকবে, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে শ্রেষ্ঠ শাসক, শ্রেষ্ঠ জনপ্রতিনিধি, শ্রেষ্ঠ জননেতা শেখ হাসিনাই থাকবে। সুতরাং এটির কোনো তুলনামূলক আলোচনার জায়গা নয়। শেখ হাসিনার যদি কোনো উপমহাদেশে কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে তুলনার জায়গা আসে, পাশাপাশি নাম আসে, তাহলে শেখ হাসিনার পাশে নাম আসবে ইন্দিরা গান্ধীর, শেখ হাসিনার পাশে নাম আসবে বেনজির ভুট্টোর। মমতা ব্যানার্জিরা খুব ছোট্ট ক্ষুদ্র অংশ রাজনীতিতে। তার মন্তব্য নিয়ে আমার মনে হয় যে এই কথা বলাটাই আমাদের জন্য সময়ের অপচয়। অনেক ধন্যবাদ কমল, চমৎকার আলোচনার জন্য। আমি শুধু এইটুকু বলি, বাংলাদেশের মানুষের এবং আমরা যারা অনলাইনে কথা বলছি তাদের এখন সার্বক্ষণিক নজর রাখা উচিত খলিলুর রহমান কি করছে, এবং খলিলুর রহমানের পাশে সেই যে তুরস্ক দাঁড়ালো এবং তুরস্কের সাথে যে পাকিস্তান আছে তারা কি করছে এটিকে মনিটর করা, এবং প্রতি মুহূর্তে তাদের যে কোনো পদক্ষেপের ইনফরমেশন আমাদের কাছে আসে, সেই ইনফরমেশনগুলো জনগণের কাছে পৌঁছানোর জন্য এই ইনফরমেশনগুলো পাবলিক করে দেওয়া। কারণ এখন এই যুগে এসে ষড়যন্ত্র মোকাবেলার এই একটি মাত্র পথ। কারণ রাজপথে মিছিলের কোনো সুযোগ নেই, কোনো রাজনৈতিক নেতার স্টেটমেন্ট দেওয়ার কোনো সুযোগ নেই, প্রেস মিট করার কোনো সুযোগ নেই। একমাত্র জায়গা এই অনলাইন প্ল্যাটফর্ম। অনলাইন প্ল্যাটফর্মে সমস্ত তথ্যগুলো জোগাড় করা এবং প্রকাশ করা, এটি আমাদের কাজ। কারণ তুরস্ক এবং খলিলুর রহমান এই ঐক্য বাংলাদেশের জন্য একটি ভয়ঙ্কর ষড়যন্ত্রের আভাস দিচ্ছে, এবং সেই ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য আমাদের সবাইকে কাজ করতে হবে। তাদের মিডিয়াও একটা আছে, আমার দেশ, অসংখ্য কিছু, অনেক কিছুই আছে। এগুলো নিয়ে তো ধরেন চ্যানেল 1 এটিও তো নতুন করে শুরু হয়েছে। তারপরে পত্রিকাগুলো তো তাদের ছিলই। তারপরে আপনার দিগন্ত টিভি, দিনকাল, এগুলো তো সব সামনে আসতেছে। এগুলো টাইমস অফ বাংলাদেশ খুব মনোযোগ দিচ্ছে রিপোর্টিং এবং আওয়ামী লীগের পোস্টমর্টম। এই রিপোর্ট বুঝিনি, কি বলছেন? টাইমস অফ বাংলাদেশ। আচ্ছা,
অবশ্যই মানে দেশের অভ্যন্তরে কিছু কিছু সাংবাদিক তো ইতিমধ্যে কথা বলতে শুরু করেছেন, এবং সেই জায়গাতে দাঁড়িয়ে রাজনৈতিকভাবে জনগণকে সম্পৃক্ত রাখা, সচেতন রাখা, এই জায়গাতে দাঁড়িয়ে বর্তমানে যারা অনলাইন অ্যাক্টিভিস্ট, আমি সবসময় বলি যে একটি সময়ে একটি রাজনৈতিক বিষয় কিংবা একটি রাজনৈতিক বিষয়ের সঙ্গে অনেকগুলো ষড়যন্ত্রের বিষয় যেমন খুব যৌক্তিকভাবেই সম্পৃক্ত হয়ে যায়, ঠিক একইভাবে বর্তমানে বাংলাদেশে আওয়ামী লীগের ফিরে আসা, শেখ হাসিনার ঘোষণা দেয়া তিনি দেশে আসবেন, ঠিক তার বিপরীতে তুরস্ক এবং খলিলুর রহমানের ঐক্য এবং খলিলুর রহমানের জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে সভাপতি নির্বাচিত হওয়া, এটি একটি ষড়যন্ত্র। সুতরাং আমরা যারা আওয়ামী লীগকে ফেরাতে চাই, আমরা যারা শেখ হাসিনাকে দেশে ফেরানোর জন্য সংগ্রাম করছি, বাংলাদেশ আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানোর জন্য সংগ্রাম করছি, বাংলাদেশটাকে বাঁচানোর জন্য সংগ্রাম করছি, তাদের জন্য এই ষড়যন্ত্র মোকাবেলাটাও খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব বলে আমি মনে করি। দুঃখজনক হচ্ছে 5 আগস্টের পরে যখন একটি গণতান্ত্রিক সরকারকে ষড়যন্ত্র করে ক্ষমতাচ্যুত করা হলো, শেখ হাসিনা দেশ থেকে চলে গেলেন, তখন বাংলাদেশের ছাত্র রাজনীতির ইতিহাস, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস, মুক্তিযুদ্ধের নারীদের অংশগ্রহণের ইতিহাসের সঙ্গে অন্যতম একটি নাম কিন্তু মতিয়া চৌধুরী। তাকে দাফনের জায়গা পর্যন্ত দেয়া হয়নি। এদিকে তোফায়েল আহমেদ দীর্ঘদিন অসুস্থ, আইসিইউ থেকে ফিরছেন, আইসিইউতে যাচ্ছেন, এর ভেতরে তার স্ত্রী হঠাৎ করে আইসিইউতে গেলেন এবং মারা গেলেন। অনেকবার গুজব হয়েছে তোফায়েল আহমেদ মারা গেছেন। এর ভেতরে হঠাৎ করে আমরা বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করলাম যে তোফায়েল আহমেদের নামে ওয়ারেন্ট হয়েছে, এবং এই ওয়ারেন্টটা হয়েছে বিএনপি সরকারের সময়। তোফায়েল আহমেদের যে কথাগুলো, আমি জিয়াউর রহমানকে চিনতাম না। 69-এর গণ অভ্যুত্থান থেকে শুরু করে মুক্তিযুদ্ধ শুরু হওয়ার আগের দিন পর্যন্ত, অর্থাৎ 25শে মার্চ পর্যন্ত বাংলাদেশের, অর্থাৎ তৎকালীন পূর্ব পাকিস্তানের পাকিস্তান সেনাবাহিনীতে যে অসংখ্য অফিসার ছিল, তার ভেতরে জিয়াউর রহমান একজন। এবং একজন রাজনীতিবিদ হিসাবে তোফায়েল আহমেদ যে কথাটি বলেছেন যে আমি জিয়াউর রহমানকে চিনতাম না, আসলে ওই সময় সামরিক বাহিনীতে যত অফিসাররা ছিল তাদের কাউকেই তো কোনো রাজনীতিবিদের চেনবার কথা নয়। এই কথাটি তোফায়েল আহমেদ কখন বলেছিলেন? 2014 সালে লন্ডনে বসে যখন তারেক জিয়া বললেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হচ্ছে অবৈধ প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি জিয়াউর রহমান, এই ইতিহাস বিকৃতির বিপরীতে দাঁড়িয়ে কথা বলতে গিয়ে তিনি শুরুটা করেছিলেন এইভাবে যে জিয়াউর রহমানকে আমি চিনতাম না। জিয়াউর রহমানকে উনি চিনতেন না। এর চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে যে জিয়াউর রহমানকে বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে, মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে এবং মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে 1975-এর 15ই আগস্ট পর্যন্ত জিয়াউর রহমানকে খুব বেশি সাধারণ মানুষ কিন্তু নামও শোনেনি বা চিনত না। যেই সেনা কর্মকর্তারা বঙ্গবন্ধুকে হত্যা করে তাদের পেছনে জিয়াউর রহমান ছিলেন, এবং এখন প্রমাণিত সত্য যে বঙ্গবন্ধু হত্যার সঙ্গে জিয়াউর রহমান সরাসরি সম্পৃক্ত ছিলেন। সেই জিয়াউর রহমান ক্ষমতায় যখন 7ই মার্চের ভাষণ বাজাতে দিত না, ইউনূস সরকারের সময়ে যখন 7ই মার্চের ভাষণ বাজানো বন্ধ করে দেয়া হলো, যখন 7ই মার্চ ছুটি বাতিল করা হলো, তখন অনেকে বিস্মিত হয়েছিলেন, কিন্তু আমরা কিন্তু বিস্মিত হইনি, কারণ আমরা জানি
ইউনূস সরকার কিংবা ইউনূস সরকার যাদের সহযোগিতায় ছিল, জামাত এবং বিএনপির শাসনামলে ইতিহাস বিকৃতির যে ধারাবাহিকতা, তারই অন্যতম অংশ হচ্ছে 7ই মার্চের ভাষণ বাজাতে না দেয়া। এবং এটি কোনো নতুন বিষয় নয়, রাজনীতিক অংশ এটি নয়, এটি মূল হচ্ছে মুক্তিযুদ্ধের ইতিহাসকে পরাজিত করে পাকিস্তানের সঙ্গে একীভূত হওয়ার একটি প্রক্রিয়া। এবং সেই প্রক্রিয়ার অংশ হিসেবে জামাত এবং বিএনপি আসলে একই পাল্লায় দাঁড়িয়ে আছে। আজকে যে সংসদে সরকারি দল কিংবা বিরোধী দল আমরা দেখতে পাই, কিন্তু রাজনীতির ইতিহাস, রাজনীতির দর্শন, রাজনৈতিক সংস্কৃতি বিএনপি এবং জামাতের আলাদা কিছু নয়। সুতরাং সেই জায়গাতে দাঁড়িয়ে তোফায়েল আহমেদের নামে ওয়ারেন্ট ইস্যু করা, জানা যায় স্লোগান দেওয়ার জন্য গ্রেপ্তার করা, এগুলো আমাদেরকে বিস্মিত করে না, বরং বাংলাদেশের সাধারণ মানুষের কাছে এই বিএনপির এই চরিত্রগুলো উন্মোচিত হওয়া এবং 2001 থেকে 2006 কিংবা 91 থেকে 96 বাংলাদেশ আওয়ামী লীগের যে রাজনীতিতে টিকে থাকার সংগ্রাম, গণতান্ত্রিক আন্দোলনের যে সংগ্রাম এবং তার বিপরীতে বিএনপির যে নিপীড়ন নির্যাতনের ইতিহাস, সেই ইতিহাসগুলো আমরা যে বলছি তার একটি যৌক্তিক প্রেক্ষাপট দাঁড়ায় বলে আমি মনে করি। সুতরাং যখন ধানমন্ডি তাকওয়া মসজিদে তোফায়েল আহমেদের জানাজা হলো, সেখানে সাবের হোসেন চৌধুরী, লতিফ সিদ্দিকীরা আসলেন, তারপরে সেখানে স্লোগান শুরু হলো, নেতারা স্লোগান করে পুলিশ অ্যারেস্ট শুরু করলো, নেতারা কর্মীদের পাশে দাঁড়ালেন না। এই বিষয়টা নিয়ে নানা কথাবার্তা হচ্ছে, আপনি কিভাবে দেখেন? আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে ধরেন লতিফ সিদ্দিকী, তিনি তো আওয়ামী লীগের কেউ নন, তিনি আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত। এবং এর ভেতরে তার একটি ইন্টারভিউ দেখলাম, চ্যানেল আই এর ইন্টারভিউ, সেখানে বলেছেন যে আমি বাংলাদেশ আওয়ামী লীগ জনগণের সংগঠন, আওয়ামী লীগ ভাসানিরও না, আওয়ামী লীগ বঙ্গবন্ধুরও না, আওয়ামী লীগ আমার আওয়ামী লীগ, অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগ জনগণের আওয়ামী লীগ। মুক্তিযুদ্ধে যখন নাকি বাংলাদেশ আওয়ামী লীগ নেতৃত্ব দেয়, তখন বাংলাদেশ আওয়ামী লীগের প্রধান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশে 81 সালের পরে যে আওয়ামী লীগ গণতন্ত্রের জন্য ঘুরে দাঁড়াতে শুরু করে, সেই আওয়ামী লীগের সভাপতির নাম শেখ হাসিনা। সুতরাং আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক যিনি হবেন, তিনি বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বের ভেতর দিয়ে বাংলাদেশের জনগণের নেতৃত্ব দিবেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের নেতৃত্ব দিবেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসের ধারাবাহিকতার নেতৃত্ব দিবেন। এবং যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনা বেঁচে আছেন, ততক্ষণ পর্যন্ত শেখ হাসিনার বাইরে কোনো নাম বাংলাদেশের কোটি কোটি মানুষ কোনো নাম মেনে নেবেন না। তার পরবর্তীতে আমি আসতেছি বাড়ি ভাই, একটা মিনিট আমাকে সময় দিবেন। তাহলে শেখ হাসিনা যখন নাকি দেশের বাইরে 2024-এর 5 আগস্টের পরে, তখন আওয়ামী লীগকে সংগঠিত করার জন্য দেশে থাকা মানুষগুলোকে গ্রেপ্তার করা হয়েছে, আর যারা দেশ ছেড়ে বাইরে এসেছে তাদেরকে মামলা দিয়ে বিচারিক প্রক্রিয়া, মানে বিচারিক নাটক করে তাদের সাজা দেয়া হচ্ছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে অল্প দু একজন মানুষ যারা জামিন পাচ্ছিল, তাদের মধ্যে সাবের হোসেন চৌধুরী একজন। লতিফ সিদ্দিকীর কথাটা বললাম, সুতরাং লতিফ সিদ্দিকী বাংলাদেশ আওয়ামী লীগ তাকে এখনো ওন করে না, আর তিনি তার মতো করে বাংলাদেশ আওয়ামী লীগকে ওন করবেন। সেই ক্ষেত্রে ইতিহাসের ভবিষ্যতের পৃষ্ঠায় বাংলাদেশ আওয়ামী লীগের কোন জায়গাতে লতিফ সিদ্দিকী থাকবেন সেটি তার যেমন সিদ্ধান্ত, আবার তৃণমূলের নেতাকর্মীদের সিদ্ধান্ত। তাহলে আরেকজন মানুষ সাবের হোসেন চৌধুরী। সাবের হোসেন চৌধুরীকে আমরা দেখলাম যে 5 আগস্টের দিনই
তার পরিবারের যে পিতৃভিটা সেটা পুড়িয়ে দেওয়া হয়েছিল। এর কিছুদিন পরে তাকে গ্রেপ্তার করা হলো এবং দ্রুততম সময়ের ভেতরে তিনি জামিন পেলেন। এবং শুধু তিনি না, ওই সময়ে তারপরের দিনই আরো একজন জামিন পেলেন, পরিকল্পনা মন্ত্রী আব্দুল মান্নান। ওই সময়ে সাবের হোসেন চৌধুরী কারাগার থেকে জামিন পাওয়ার পরে মুক্ত হয়ে ওই সময়েও কিন্তু উনি তাকে গ্রেপ্তার করা এবং ওই সময় যে আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মী গ্রেপ্তার হচ্ছে সেই বিষয়ে আমরা কোনো বক্তব্য দিতে শুনিনি। এই যে বক্তব্য না দেয়া সেটা নিয়ে তখন যেমন কথা হয়েছে, ওই দিন তিনি যখন নাকি কথা বলেননি সেটা নিয়েও আজকে কথা হচ্ছে। বাস্তব প্রেক্ষাপটে সাবের হোসেন চৌধুরী একবার গ্রেপ্তার হয়েছেন, জামিন পেয়েছেন, তার মানে তার সঙ্গে সাবের হোসেন চৌধুরী কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের নেতা সাবের হোসেন চৌধুরী শুধু নন, তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক মন্ত্রী তিনি শুধু নন, তিনি বাংলাদেশ আওয়ামী লীগের হয়ে নির্বাচিত সাবেক সাংসদ তিনি নন, তিনি ইন্টারন্যাশনাল পার্লামেন্টারি ইউনিয়নের নির্বাচিত সভাপতি এবং বর্তমানে তিনি ভারপ্রাপ্ত অনারেবল প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। সুতরাং সাবের হোসেন চৌধুরী যখন গ্রেপ্তার হয় তখন সারা বিশ্বের পার্লামেন্টারিয়ানরা বাংলাদেশ সরকারের উপর চাপ সৃষ্টি করে তিনি মুক্ত হন। এখন তিনি মুক্ত হওয়ার পরে কিছু বলেননি এবং ওই দিন কিছু বলেননি। যদি তিনি বলেন তাহলে বাংলাদেশের প্রচলিত আইন, যে আইনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে এবং শাস্তির বিধান রাখা হয়েছে, সাবির হোসেন চৌধুরীকে আবার গ্রেপ্তার করে তাকে শাস্তি দিয়ে দেওয়া হতো। তার চেয়ে নিজেকে সংগঠিত করে দেশের তৃণমূলের সঙ্গে যোগাযোগ স্থাপন করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এবং নির্দেশনায় সাবের হোসেন চৌধুরী যদি গুছিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের পাশে দাঁড়ায় তাহলে বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু অনেক বেশি বেনিফিটেড হবে। সুতরাং একটি মানুষের মুহূর্তের রিয়াকশন একটি দলকে, দলের রাজনীতিতে ফেরাকে কিন্তু অনিশ্চিত করে দিতে পারে। কারণ খুব অল্প কয়েকজন মানুষ যারা শেখ হাসিনার হয়ে, শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূলের নেতা কর্মীদের পাশে দাঁড়াতে পারেন, তার মধ্যে সাবের হোসেন চৌধুরী একজন। সেখানেই শুধু নয়, আপনি দেখেন নারায়ণগঞ্জের মেয়র সেলিনা হায়াৎ আইভীকেও কিন্তু মুক্ত করা হয়েছে এবং তিনিও কিন্তু বলেছেন যে আমি কোনো বক্তৃতা দিব না, এবং তিনি বলেছেন তাকে মুক্ত করার জন্য সরকার এবং বিচার ব্যবস্থার যারা তাকে জামিন দিয়েছে তাদের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তার মানে কি, এই সরকারের সঙ্গে কোনো একটা প্রক্রিয়াতে আপোষ রফা না করলে জামিনটা হবে না, আর জামিন হওয়ার পরে যদি তিনি কথা বলেন তাহলে আবার গ্রেপ্তার হবেন। সুতরাং সেলিনা হায়াৎ আইভীকে নিয়ে অত বেশি কথা হচ্ছে না যতটা সাবের হোসেন চৌধুরীকে নিয়ে হচ্ছে। কিন্তু সাবের হোসেন চৌধুরীর এই যে অবস্থান, এই নীরবতা কিন্তু শুধুমাত্র নীরবতা দেখলে ভুল করবেন। এই নীরবতা কিন্তু পুনর্গঠিত হওয়া, সুসংগঠিত হওয়া এবং নেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগকে ফেরানোর জন্য একটি সাময়িক অবস্থান হিসেবে আমরা ধরে নিচ্ছি। এবং এটাও ভুলে গেলে চলবে না, মতিয়া চৌধুরী যখন মারা গিয়েছেন তার জানাজায় তো সাবের হোসেন চৌধুরী যাননি। সাবেক শিল্পমন্ত্রী যখন মারা গেলেন তার জানাজাতেও তো তিনি যাননি। তোফায়েল আহমেদের জানাজাতে যাওয়া এটি একটি গুরুত্বপূর্ণ স্টেটমেন্ট ফর বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের ফেরার জন্য। এই গুরুত্বপূর্ণ স্টেটমেন্টটাকে এইভাবেই দেখা উচিত বলে আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে মনে করি। সুতরাং রাজনীতিতে ক্রিয়া প্রতিক্রিয়া থাকবে, রাজনৈতিক পদক্ষেপ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া থাকবে, কিন্তু যদি আমি বৃহত্তর স্বার্থের কথা চিন্তা করি, বাংলাদেশ আওয়ামী লীগের ভবিষ্যতে রাজনীতিতে ফেরার ব্যাপারে
পজিটিভলি চিন্তা করি, তাহলে এই মুহূর্তে কথা না বলা এটি একটি যৌক্তিক অবস্থান বলেই আমি মনে করি। কারণ বাংলাদেশ আওয়ামী লীগের হয়ে ভারতে বসে জননেত্রী শেখ হাসিনা যখন স্বয়ং নিজে কথা বলছেন এবং যারা দেশের বাইরে আছেন শুধু তারা কথা বলছেন, সুতরাং দেশের বাইরের পরিস্থিতি আর দেশের ভেতরের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। সেই জায়গাতে দাঁড়িয়ে আমার কাছে মনে হয় যে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা এবং সক্রিয় হয়ে ওঠার জন্য এই নীরবতাগুলো একটি অবস্থান, এবং এই যে উপস্থিতিটা শুরু হয়েছে এটি একটি অনেক বড় বার্তা। সাবের হোসেন চৌধুরী, তোফায়েল আহমেদের জানা যায়, যারা সন্দেহ করছে এটাকে আপনি উন্মূলক বলছেন তাহলে? অফকোর্স আমি মনে করি যে ওখানে যারা গেছেন, সাবের হোসেন চৌধুরীর বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্ব, আওয়ামী লীগের প্রতি তার আস্থা, বিশ্বাস, আওয়ামী লীগের সাংসদ নির্বাচিত হওয়া, মন্ত্রিত্ব পাওয়া এবং শেখ হাসিনার প্রতি তার যে আস্থা, বিশ্বাস এবং শেখ হাসিনার প্রতি তার যে চরম অবস্থান, শেখ হাসিনা এবং বাংলাদেশ আওয়ামী লীগ এর বাইরে ব্যক্তি সাবের হোসেন চৌধুরীর যে আর দ্বিতীয় কোনো অবস্থান নাই, এটি তাকে বারবার প্রমাণ দেওয়ার কিছু নেই। তিনি প্রমাণ দিয়েছেন এবং আগামীতে যারা কথা বলছে তারা দেখতে পাবে যে বাংলাদেশ আওয়ামী লীগের জন্য যে কয়েকজন মানুষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, করছে এবং ভবিষ্যতেও করবে, তার মধ্যে সাবের হোসেন চৌধুরী একজন। এমনকি লতিফ সিদ্দিকীরও ফিরে আসাটাকে আমি অমূলক ভাবছি না। সেলিনা হায়াৎ আইভীর মুক্তি পাওয়া কিন্তু কোনো রাজনৈতিক বক্তব্য না দিয়ে এই যে চুপ করে থাকা, এটিও একটি রাজনৈতিক অবস্থান। এবং এই যে স্থানীয় সরকার নির্বাচন হবে, সেই নির্বাচনে সেলিনা হায়াৎ আইভী অংশগ্রহণ করবে এবং আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি সেলিনা হায়াৎ আইভী বাংলাদেশ আওয়ামী লীগের সেলিনা হায়াৎ আইভী হিসেবেই মেয়র নির্বাচিত হবে নারায়ণগঞ্জে। এই যে এখানে একজন লিখেছেন, গ্রেপ্তার হলেও সাবের হোসেন চৌধুরী সেদিন কর্মীদের সাথে একাত্মতা ঘোষণা জরুরি ছিল, তাহলে তাকে নিয়ে সব জল্পনা কল্পনা দূর হতো। দেখেন, একাত্মতা ঘোষণা করার যে প্রক্রিয়া, আমি বলছি যে আমি সাধারণ নেতা কর্মীদের যে রিয়াকশন, সেগুলোকে কিন্তু আমি নেগেটিভলি দেখছি না। এই রিয়াকশন গুলো স্বাভাবিক, কিন্তু একটা ঘটনাকে আপনি ডিফারেন্ট পার্সপেক্টিভ থেকে যদি না দেখতে পারেন, তাহলে আপনি একজন সাংবাদিক এবং আমি একজন সংস্কৃতি কর্মী, আপনার এবং আমার দেখা একটি ঘটনাকে তার ব্যাখ্যা এবং বিশ্লেষণ দান করানো, এটি সাধারণ মানুষের অনেক কর্মীদের রিয়াকশনের মতো হবে না, এটি তো খুব স্বাভাবিক। আমি বলছি যে কথাটি বললো একাত্মতা ঘোষণা, সাবের হোসেন চৌধুরী প্রথমবারের মতো আওয়ামী লীগ নেতার জানাজায় উপস্থিত হয়েছে, এটি তো একটি গুরুত্বপূর্ণ বার্তা। সেই জায়গাতে দাঁড়িয়ে নেতাকর্মীদের যে রিয়াকশন, একাত্মতা ঘোষণা করা, তিনি যে একাত্মতা ঘোষণা করলেন, এটি যে আমি দেখতে পাচ্ছি বা আপনি দেখতে পাচ্ছেন, এই বার্তাটাও সাধারণ নেতাকর্মীদের কাছে দেয়া জরুরি বলে আমি মনে করছি। একাত্মতা তিনি ঘোষণা করেছেন। আমরা অন্য একটা প্রসঙ্গে যাই, মূল প্রসঙ্গ আমাদের আজকে শেখ হাসিনার নিরাপত্তাটা। শেখ হাসিনা ফিরে আসার ঘোষণা দিয়েছেন। শেখ হাসিনা ফিরে আসার ঘোষণা দেওয়ার পরে এখানে নানা কিছু নতুন নতুন বিষয় সামনে আসছে এবং শেখ হাসিনার বিষয়টা নিয়ে যে আওয়ামী লীগ যে ভীষণ উদ্দীপ্ত, এটাকে অন্য জায়গায় যেমন হচ্ছে রিজভি বললেন এটা একটা স্ট্যান্ডবাজি, মতিউর রহমান চৌধুরী একটা ভেন্টিভের সামনে আনলেন মতিউর রহমান চৌধুরী। এখন তারপরে তার নিরাপত্তার যে বিষয়টা তুরস্ক বাংলাদেশের 5ই আগস্টের সাথে জড়িত। ওই দিন থেকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল। দিল্লিতে তার হত্যা করার ব্যাপারে একটা কথা আমরা শুনেছি, চেষ্টা ছিল। এখন উনি এখানে আসছেন, তুরস্ক ফরেন মিনিস্টার এসছেন এখানে, এক ফরেন মিনিস্টারকে রিসিভ করতে এয়ারপোর্টে ফরেন মিনিস্টার, ডেপুটি ফরেন মিনিস্টার,
উপদেষ্টা 3 জন গিয়ে আসবে, এসব কি মেসেজ দেটা কি? মানে 26 ফেব্রুয়ারির নির্বাচনের ভেতর দিয়ে বিএনপি যখন সরকার গঠন করলো, সরকার গঠনের পরে মন্ত্রিসভা গঠনের প্রক্রিয়াতে আমরা সবচেয়ে বেশি বিস্মিত হলাম খলিলুর রহমান যখন পররাষ্ট্রমন্ত্রী নির্বাচিত হলো। খলিলুর রহমান কোন খলিলুর রহমান? যিনি তারেক জিয়ার সম্পর্কে মন্তব্য করেছিলেন বলে বিএনপি তার পদত্যাগ দাবি করেছে এবং তাকে জোর করে উপদেষ্টা থেকে সরিয়ে দেওয়া হবে, টেনে নামিয়ে ফেলা হবে, এরকম ঘোষণাও তা বিএনপির নেতৃবৃন্দ দিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিনের বক্তব্য আমাদের সামনে আছে, রিজভির বক্তৃতা আমরা জানি, খলিলুর রহমানের পদত্যাগ চেয়েছে, কিন্তু তারা খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী করেছে। এই যে খলিলুর রহমানের পররাষ্ট্রমন্ত্রী হওয়া আর ঠিক তারেক জিয়ার প্রধানমন্ত্রী হওয়া নির্বাচনের ভেতর দিয়ে, এই পুরো প্রক্রিয়াটা যে একটি ষড়যন্ত্রেরই অংশ, অর্থাৎ 2024-এর 5 আগস্টের পরে ইউনূসের ক্ষমতায় যাওয়াটা, ডক্টর ইউনূস কিন্তু একটি নাম না, একটি ষড়যন্ত্রকারীদের প্রতিনিধি। আবার একটি নির্বাচনের ভেতর দিয়ে বিএনপি যখন নাকি নির্বাচিত হলো, তারেক রহমান প্রধানমন্ত্রী হলো এবং সেই প্রধানমন্ত্রীর মন্ত্রিসভায় খলিলুর রহমান যখন পররাষ্ট্রমন্ত্রী, সুতরাং এখানে তারেক রহমান কিংবা বিএনপি মূল বিষয় নয়। মূল বিষয় হচ্ছে যারা শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়েছিল তাদের সামনের মানুষটির নাম ডক্টর ইউনূস ছিল, এখন তাদের সামনের মানুষটির নাম তারেক রহমান, এবং তার সঙ্গে ডক্টর ইউনূসের সঙ্গে যেমন খলিলুর রহমান ছিল, তার সঙ্গেও এখন খলিলুর রহমান। খলিলুর রহমান জাতিসংঘের স্থানীয় সাধারণ পরিষদের অধিবেশনের জন্য 1 বছরের জন্য সভাপতি নির্বাচিত হয়েছে। এই যে সভাপতি নির্বাচিত হওয়া এবং তুরস্কের নির্বাচিত হওয়ার পরপরই তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফর, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফরে তার যে নিরাপত্তা এবং যেই বাণিজ্যের অংশগুলো হচ্ছে, এই সকল কিছুর সঙ্গে 2024-এর 5 আগস্টে শুধু ক্ষমতাচ্যুত করা নয়, শেখ হাসিনাকে হত্যার যে মূল পরিকল্পনা ছিল সেটি যে বাস্তবায়ন হতে পারল না, কিন্তু এখনো তারা ধারাবাহিকভাবে সেই ষড়যন্ত্র করছে, এটারই প্রমাণ। এই তুরস্ক কোন তুরস্ক? 2014 সালে যখন নাকি যুদ্ধাপরাধীদের ফাঁসির রায় কার্যকর করা হচ্ছে, তুরস্কের সরকার প্রধান এরদোয়ান সরাসরি শেখ হাসিনাকে ফোন করে ওই সাজা না দেবার ব্যাপারে অনুরোধ করেন এবং শেখ হাসিনা তা উপেক্ষা করেন, যুদ্ধাপরাধীদের সাজা তিনি নিশ্চিত করেন। সুতরাং এই তুরস্ক শেখ হাসিনাকে হত্যা করতে চাইবে, এটি খুব স্বাভাবিক। আন্তর্জাতিক রাজনীতিতে এই তুরস্ক কাদের সহযোগী? এই তুরস্ক মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগী, এই তুরস্ক আমাদের এই উপমহাদেশে পাকিস্তানের সহযোগী শক্তি।